উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। সৌদি আরবের আল কাতিফ এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত, আহত 12। নিহতদের বাড়ি বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18, বেশ কয়েকজন এখনও নিখোঁজ। পদ্মা নদীর ভাঙনে ঘরবাড়ি, জায়গা জমি হারিয়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের অর্ধশত পরিবার। পৌঁছায়নি কোনো সহযোগিতা। এবং ভরা মৌসুমে ইলিশের সয়লাভ, চট্টগ্রামের বাজার সরবরাহ বেশি থাকায় দাম কম। 500 টাকায় মিলছে মাঝারি আকারের ইলিশ। বাংলা সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ইমতিয়াজ আহমেদ। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে আল কাতিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির বাংলাদেশ দূতাবাস। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। 6 জন বাংলাদেশি শ্রমিক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো তাদের বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে আমি আমাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব মিজানুর রহমান আমাকে জানিয়েছেন যে রিয়াদ থেকে 429 কিলোমিটার দূরে কিতাফে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে মূলত বাংলাদেশের 6 জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও একজন খুব মারাত্মকভাবে আহত অবস্থায় আছেন। তো আমি তাদের নামগুলো পেয়েছি, তাদের বিস্তারিত পরিচয়গুলো পেয়েছি। তাদের একজন হলেন শহীদুল ও বাবু, এরা মূলত 2 জন ভাই, আর এরা উজিরপুর বরিশালের। এদের পিতা হলেন আব্দুল হাকিম। আরেকজন আছে রফিকুল ইসলাম, শহীদুল হাওলাদার, ইসবপুর পটুয়াখালী। আর আরেকজন আছেন সিরাজুল ইসলাম, পিতা আব্দুল হাকিম। রানা শাহাবুদ্দিন শরীফ, পিতা আবু বকর, এরা হলেন ভোলার। এই 6 জন মূলত তাৎক্ষণিক ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং সাইফুল নামে আরেকজন আছেন, তিনি মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং যেহেতু এটি রিয়াদ থেকে প্রায় 429 কিলোমিটার দূরে, তো একটু সময় লাগবে এখানে গিয়ে বাকি বিস্তারিত তথ্যগুলো জানার জন্য। আর এই ছিল আমার কাছে দুর্ঘটনার সবশেষ খবর। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের 71তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বলেন, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার স্বার্থে বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে হবে। এজন্য টেকসই ও প্রাসঙ্গিক সংস্থা তৈরিতে তাগিদ দেন তিনি। বেশ কিছু স্থানে সহিংস সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। এ কারণে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। যারা সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, প্রায়শই বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার 3 বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দির? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিপক্ষে কি এসব ঘটনা নাড়া দেবে না? বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের অবদান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় চালু ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বৈরিতা নিরসনের জন্য সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে অবশ্যই সঠিকভাবে পরিচালিত করতে হবে। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আসুন আমরা মানবতার সাথে সকলে অভিন্ন অবস্থানে উপনীত হই এবং বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যাই। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যায় ইউএন উইমেনের পক্ষ থেকে শেখ হাসিনার হাতে এই পদক তুলে দেওয়া হয়।
এদিকে বিশ্বের সুপেয় পানির সংকট মোকাবেলায় বিশেষ তহবিল গঠন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। নারীর প্রতি বৈষম্য দূর করে নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের দূত উপাধি দিয়েছে ইউএন ওমেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির প্ল্যানেট 50-50 বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুন তায়েক এবং মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইসকে এজেন্ট অব চেঞ্জ পদক দিয়েছে ইউএন ওমেন। Our men working in equal partnership with our women. I dedicated this award to the people of Bangladesh for having faith in my vision for change. এদিকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পানি বিষয়ক একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পানি সংকট মোকাবেলায় পানি তহবিল গঠন এবং পানি আন্দোলনের ডাক দিয়েছেন। Implementation of these plans to ensure water governance fully depends on shared capacity, partnership and empathy across our society. কেবল বিশ্বের প্রতিটি নাগরিকই নয়, পৃথিবীর প্রাণীকুলের জন্য বসবাসযোগ্য শান্তির পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত অবৈধ টাকায় দেশের বিরুদ্ধে লবিং ও অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি এবং সাধারণ পরিষদে অংশগ্রহণ সহ দিনভর ব্যস্ততা শেষে গ্র্যান্ড হায়াত হোটেলে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় গ্র্যান্ড হায়াত হোটেলের ওই অডিটোরিয়াম প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের পদচারণায়। সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও যাবে। তাই বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে প্রবাসীদের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের সরকারের যত ভালো কাজই করি সেটাকে উল্টোভাবে দেখানো, মিথ্যা অপপ্রচার চালানো, বিনিয়োগের জন্য 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি। দেশি বিদেশি অথবা প্রবাসীদেরও বিনিয়োগের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এভাবে একটা দেশ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নতি যাতে হয় তার জন্য ব্যাপক পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের সরকারের যত ভালো কাজই করি সেটাকে উল্টোভাবে দেখানো, মিথ্যা অপপ্রচার চালানো এবং তাদের কিছু দোষরও আছে। আপনারা যারা বিদেশে থাকেন আপনাদের কাছে একটা অনুরোধ, বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিকভাবে আজকে যে মানুষ উন্নত জীবন যাপন করে, বাংলাদেশের মানুষ যে আজকে কথা বলতে পারে, এই বিষয়গুলো অবশ্যই দয়া করে আপনারা তাদের সামনে তুলে ধরবেন যাতে ওদের অপপ্রচারে এরা কান না দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ পদকে ভূষিত হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতা ও সর্বোচ্চতায় প্রমাণিত হয়েছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিশ্ব নেতারা যেমন শেখ হাসিনাকে সম্মান করেন তেমনি বাংলাদেশের মানুষও তার মতো নেতা পেয়ে গর্ববোধ করেন। নারীর ক্ষমতায় অবদানের জন্য শেখ হাসিনা বুধবার জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর যে উচ্চতা কত উচ্চেন সেটাই আপনার এটা প্রমাণিত করে। আমাদের মতো দেশের মুখপত্র ছিল না, এই জননেত্রী শেখ হাসিনাই আমাদের মতো দেশগুলির একটা শক্তিশালী প্রতিনিধি হিসাবে তিনি কাজ করেন জাতিসংঘে এবং অন্যান্য বিশ্ব সভায়। সেটার জন্য আমাদের দেশের মতো সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। 10 বছরের আগের বাংলাদেশ এখন নাই। এক সময় বলা হইতো যে ডিজিটাল বাংলাদেশ, এখন আর ডিজিটালের আর উপরে আমরা শুধু একটা ফুল উপহার দিতে পারছি এবং ভালোবাসার এর থেকে বেশি আমাদের দেওয়ার কিছু নাই। অবশেষে বরিশালের সন্ধ্যা নদীতে ডুবে যাওয়ার 21 ঘন্টা পর উদ্ধার করা হলো ট্রলার ঐশীকে। এখন পর্যন্ত 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল 9টার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তবে এখনও আরও বেশ কজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বরিশালের বানাইরপাড়া থেকে মাহমুদুর নবীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফিরদৌস সোহাগ।
বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী নৌযানটি বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। এই নৌ দুর্ঘটনায় মোট 18 জনের প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নৌযানটির মধ্যে 4টি শিশুর লাশ পাওয়া যায়। এখনও নিখোঁজদের সন্ধানে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। আমার খালা আর খালাতো ভাই, তাকে দুইজনের একজনও আমি পাইনি, তাদের আমি খুঁজতে আসছি। উদ্ধার কাজ তো এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন যদি আশেপাশে বাইসে থাকে, সন্ধান দেয়, ওইখানে আমরা যাব এবং আমরা যাতে পাইতে পারি খবরটা, এইটা আমার সরকারের কাছে আমার দাবি। লঞ্চের দুজন আত্মীয় ছিল, আমি এখনো ভিড়ে পাই নাই। আমার একটা ওই তারে লঞ্চ ডুবনে তারে আর খুঁজে পাই না। এদিকে উদ্ধারকারী নৌযান নির্ভীকের উদ্ধার অভিযান শেষ হলেও নিখোঁজদের সন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ট্রলারটিকে উঠাতে সমর্থ হয়েছি এবং আমাদের যে অভিযান, এই ট্রলারের অভিযান, এটি এখানে সমাপ্ত হচ্ছে। যদি জনসাধারণ দাবি করে এখানকার কেউ যে আমার আত্মীয় বা আমার আপনজন পাচ্ছি না, তারপরেও আমরা জেলা প্রশাসনের আমরা যারা আছি আমরা চেষ্টা করব। এই ট্রলারকে আমরা তন্ন তন্ন করে খোঁজ করেছি। এর পর্যন্ত 18টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বানারীপাড়া থেকে উজিরপুরের হাবিবপুর যাবার সময় নদীর পাড় ভেঙে পড়ে ট্রলারের উপর। এতে ডুবে যায় ট্রলারটি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, পুলিশ এবং স্থানীয় জনতা অংশগ্রহণ করেন। বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীর তীর থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। ফরিদপুরে জীবন্ত শিশুকে মৃত ঘোষণার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। অসচেতনতাকে দোষেন স্বজনরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। পদ্মার ভাঙনে ঘরবাড়ি, জায়গা জমি সব হারিয়ে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পশ্চিম কোদালকাটি গ্রামের অর্ধশত পরিবার। ভবিষ্যতের চিন্তা এখন তাড়া করে ফিরছে এখানকার বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও এখানকার মানুষের ঘর ছিল, বাড়ি ছিল, ছিল সাজানো সংসার। কিন্তু পদ্মার অব্যাহত ভাঙনে সবকিছু বিলীন হয়ে গেছে নদীগর্ভে। আর কোনো জায়গা জমি না থাকায় তারা আশ্রয় নিয়েছেন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। একাধিকবার ভাঙনের শিকার এসব মানুষ নদীর মুখ থেকে টেনে আনা ভাঙাচোরা চালা তুলে কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। বাড়ি ভাঙা ডহর পিছনে হটতে হটতে হেঁটে চলে আসছে। বাড়ি ঘরের জিনিসপাতি সব ভাসে চলে গেছে। আমাদের খাওয়ার সুযোগ নাই, 2-4 দিন থেকে অনাহারের মতন চলে যাচ্ছি। কেউ আমাদের কোনো কিছুই করে না, আমরা অসহায় পড়ে আছি। আমরা মনে হয় বাংলাদেশের লোক না, বোধহয় নাগরিক নয়। ভাঙনে আলাতুলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 6 নম্বর ওয়ার্ড সহ 5টি গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য। 6টা গ্রামের 550 থেকে 600 পরিবার বিলীন হয়ে গেছে নদীগর্ভে, এবং যত ফসল আদি বাগান সবকিছুই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর ইউনিয়নটিকে বিচ্ছিন্ন উল্লেখ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলার শীর্ষ কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত অর্থ কিংবা আপনার চাউল, জিআরের চাউল আছে, এগুলো খোঁজ খবর নিয়ে আমরা এগুলো দেওয়ার ব্যবস্থা দিতে পারবো। আলাতুলি ইউনিয়নের 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডের কোদালকাটি, পশ্চিম কোদালকাটি, সরকারপাড়া, আমিনপাড়া, আদর্শগ্রাম ও কইয়াপাড়ার কয়েকশো পরিবার এখন রয়েছে হুমকির মুখে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জীবিত এক নবজাতককে মৃত ঘোষণা করার অভিযোগ উঠেছে ফরিদপুর শিশু হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। শিশুটিকে মৃত ঘোষণা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পর তারা বুঝতে পারেন শিশুটি জীবিত। বর্তমানে তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে। চিকিৎসকদের অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। ফরিদপুর থেকে সুমন ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে ফরিদপুর শিশু হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন নাজমুল হোসেন মিঠুর স্ত্রী নাজমা আক্তার। তবে কিছু সময় পরেই শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দাফনের ঠিক আগ মুহূর্তে কেঁদে ওঠে শিশুটি। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অসচেতনতার কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাকে দাফন করার জন্য সেখানে যাইয়ে তার মাটিতে কি করবে, তার মাটি দিবে, তখন সেটা হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়ার আগে যেন ভালোভাবে এবং পরিপূর্ণভাবে দেখা হয়। ভবিষ্যতে কারো এরকম না হোক, সবাই যেন যে
সেবাটা যেন পায়। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা ছোট বাচ্চা 5.5 মাস, তো পর দেখলাম অনেকক্ষণ ধরে থাকলাম 4-5 মিনিট 10 মিনিট কিছুই পেলাম না। তার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের তরফ থেকে যদি কোনো অবহেলা থাকে আমরা অবশ্যই করি, সেটি আমরা দেখব এবং তার জন্য আমরা যেরকম ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা অবশ্যই। বর্তমানে শিশুটিকে ফরিদপুর শিশু হাসপাতালের ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, ফরিদপুর। শেরপুরের নালিতাবাড়িতে নিখোঁজের 3 দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার শেওড়াতলির একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় গত মঙ্গলবার বিকেলে 8 বছর বয়সী শিশু হৃদয় মিয়া নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। অবশেষে আজ দুপুরে শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাংলা সময় আরো থাকছে। সিলেটের চাঞ্চল্যকর সূর্যদিগল বাড়ি মামলায় 2 জঙ্গির 30 বছর করে কারাদণ্ড। ভরা মৌসুমে ইলিশের সয়লাভ বন্দরনগরী চট্টগ্রামের বাজার। সাগর থেকে মাছ বোঝাই নৌকা নিয়ে ফিরছেন মাছিরা। আর চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দামও অনেকটা কম। 500 টাকায় পাওয়া যাচ্ছে মাঝারি আকারের ইলিশ। ফিশারি ঘাট ঘুরে এসে নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আবারও বাঙালির ভাতের পাতে ফিরতে শুরু করেছে মাছের রাজা ইলিশ। জাতীয় এবং সুস্বাদু মাছ হওয়ার কারণে এর চাহিদাও আকাশ ছোঁয়া। আর চাহিদার তুলনায় সরবরাহ কম হয়, এর দামও থাকে চড়া। কিন্তু এবছর কিছুটা ব্যতিক্রম। সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ। আর যে কারণে বাজারগুলো ভরপুর ইলিশ মাছে। আর দামও রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 থেকে 600 টাকা। আর বড় সাইজের ইলিশ মাছ 900 থেকে 1000 টাকা। ব্যবসায়ীরা বলছেন গত বছর এই ইলিশ মাছের দাম ছিল প্রতি কেজি 2000 থেকে 2500 টাকা। যেগুলো 1.5 কেজি আছে ওগুলো 1500 টাকা কেজি, আর যেগুলো 1 কেজি ওগুলো হলো 1000 টাকা কেজি, আর যেগুলো 800 গ্রাম এগুলো 700 টাকা কেজি, 750 টাকা কেজি, আর যেগুলো 500-600 ওগুলো 600, 500, 400, আবার নিচে 150 টাকা আছে। চট্টগ্রাম বাজারে এখন মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এই ফিশারি ঘাটে প্রতিদিন গড়ে 500 মেট্রিক টনের বেশি মাছ বিক্রি হয়। এর মধ্যে বর্তমানে 250 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে। দেশের উপকূলবর্তী অঞ্চল চাঁদপুর, নোয়াখালী এবং কক্সবাজার থেকে আসছে ট্রাক যোগে ইলিশ মাছ। এরপর এই ফিশারি ঘাট থেকে ইলিশ মাছ পাঠানো হয় আশপাশের বাজারগুলোতে। তবে ব্যবসায়ীরা অভিযোগ করছেন কিছু কিছু মাছ কোল্ড স্টোরেজে চলে যাওয়ায় দাম কমছে না। যদি কোল্ড স্টোরেজে না যেত তাহলে মাছের দাম আরো কমে আসতো। ফ্যাক্টরিতে স্টকে রাখতেছে, তার জন্য কিছু দাম বাড়তেছে। যদি স্টক না হয়তো তাহলে আরো মাছের দাম কিছু কমতো। গত বছরের চেয়ে মাছ এবার প্রচুর বেশি, কারণ জাটকা যখন বন্ধ ছিল তখন সাধারণ জেলেরা জাটকা ওরা নিধন করে নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। সিলেটের চাঞ্চল্যকর সূর্যদিঘল বাড়ি মামলায় 2 জঙ্গির 30 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায় 2006 সালের 28 ফেব্রুয়ারি নগরীর পূর্ব শাপলাবাদ এলাকায় সূর্যদিঘল বাড়ি থেকে জেএমবির প্রধান সহায়ক আব্দুর রহমান, মোহাম্মদ মাজেদুর ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলামকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় 3 জনকে আসামি করে অস্ত্র মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও 33 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ মোহাম্মদ মাজেদুর ইসলাম ও মোহাম্মদ আজিজুল ইসলামকে অভিযুক্ত করে 30 বছর করে কারাদণ্ড দেন। অন্য মামলায় সহায়ক আব্দুর রহমানের ফাঁসি এরই মধ্যে কার্যকর হয়েছে। খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 30 জন। এদিকে টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 200 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ 3 জন নিহত হয়। এ সময় আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত 30 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত অবস্থায় অপর আরোহীকে টাঙ্গাইল মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক। গাজীপুরে গৃহকর্ত্রীর হাতে নির্মম নির্যাতনের শিকার চাঁদপুরের শিশু জান্নাত আক্তারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামী সপ্তাহে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক। গত 15 সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিশু জান্নাতকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বজনরা জানান, গাজীপুরের বিরুলিয়া এলাকায় বাংলাদেশ বিমানের স্টাফ ওমর ফারুকের বাসায় গৃহকর্মী হিসেবে ছিল শিশু জান্নাত। গত 1 বছর ধরে ওই বাসায় তার উপর নির্যাতন চালায় ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগম। এই ঘটনা জানাজানি হলে মনি বেগম সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তার মানসিক এবং শারীরিক সুস্থতা দুটাই ইমপ্রুভমেন্টের দিকে। তো আশা করছি আমরা আগামী শনি রবিবারের দিকে পেশেন্টকে ডিসচার্জ করে দিব। মামলা যে 3 জন আসামি ছিল 3 জনই এখন গ্রেপ্তার হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে এবং মামলা এখন আমরা শেষ পর্যায়ে আমরা অবশ্যই তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করব। গাজীপুরে নুসরাত জাহান টুম্পা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা টুম্পা হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কুড়িগ্রামের রৌমারীতে গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও হত্যাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে শিল্পী খাতুনকে উত্ত্যক্তকারী বখাটেরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। আর এই ঘটনায় মামলা হলেও কৌশলে মূল সন্দেহভাজনের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো সান্ত্বনায় থামাতে পারছে না গোলাম হোসেনের মা বাহাতুন বেওয়া ও শিল্পী খাতুনের মা মিলন মালার কান্না। প্রিয় সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তারা। মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিল্পীর চেহারা ভালো ছিল, শিল্পীরা খুবই জ্বালাইছে। নিহত গোলাম হোসেন পাবনায় তাঁত শ্রমিকের কাজ করতেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে শিল্পী খাতুনকে স্থানীয় বখাটে কামরুল, সানাউল্লাহ, আব্দুল আওয়াল, মাজম আলী ও শামসুল হক প্রায়ই উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেন স্বজনরা। চেয়ারম্যানরে আমি বললাম যে চাচা আমার মেয়ের সঠিক বিচার আমি পাইলাম না, আমারে কয় তোমার কোনো ওখানে কথা নাই, তুমি যাও। গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করলে সাবেক চেয়ারম্যানের ছেলে কামরুল হাসানের নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন মামলার বাদী। চেয়ারম্যানে বললো যে আমার ছেলের নামও দিলাম, আপনার ছেলে তো ঘটনাতে জড়িত ছিল, পরে ওইটা আমারটা না দিয়ে ওনারা যে লিখছে ওইটাই দিয়েছে, আমার লিস্টটা দেয়নি। পুলিশ জানিয়েছে আসামিদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে। তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, আশা করি দ্রুতই আসামি এর সঙ্গে ধৃত হবে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, কেউ বাদ যাবে। গত 18 সেপ্টেম্বর রাতে বাইটকামারি গ্রামের নিজ বাড়িতে খুন হন গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি। সময় সংবাদ, কুড়িগ্রাম। ময়মনসিংহে গরু ব্যবসায়ী সোহেল হত্যায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে জেলার ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত 11 সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ শহরের বাইপাস মোড় থেকে নান্দাইল যাওয়ার পথে গরু ব্যবসায়ী সোহেল ও তার 2 ভাইকে অস্ত্রের মুখে তুলে নেয় একদল ডাকাত। এ সময় তারা সোহেলের 2 ভাইকে মারধর করে পিকআপ থেকে ফেলে দেয়। পরে সোহেলকে শ্বাসরোধ করে হত্যার পর তার কাছে থাকা গরু বিক্রির টাকা লুট করে নেয় ডাকাতরা। আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধায় একটি ছাত্রাবাস থেকে মাসুদ নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারপাড়া এলাকায় স্মরণিকা ছাত্রাবাসে ঘুমিয়েছিল গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মাসুদ রানা। সকালে রুম থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় সহপাঠীরা। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মাসুদের মৃত্যু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পিরোজপুরে কেজি প্রতি 10 টাকা দরে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সকালে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক খায়রুল আলম শেখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ইউনিয়নের 807 জনকে 10 টাকা দরে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয়। শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙন রোধ ও ভাঙন কবলিত সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে নড়িয়ায় বাংলাদেশি সাম্যবাদী দলের আয়োজনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা ভাঙন কবলিতদের মাঝে সরকারি খাস জমি বন্দোবস্ত দিয়ে পুনর্বাসনের দাবি জানান। গত 2 মাস পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন সহ কয়েক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা পরীক্ষা পদ্ধতিতে সহনশীলতা চেয়ে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। সৌদি আরবের আল কাতিফ এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত, আহত 12। নিহতদের বাড়ি বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18, বেশ কয়েকজন এখনও নিখোঁজ। পদ্মা নদীর ভাঙনে ঘরবাড়ি, জায়গা জমি হারিয়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের অর্ধশত পরিবার। পৌঁছায়নি কোনো সহযোগিতা। এবং ভরা মৌসুমে ইলিশের সয়লাভ চট্টগ্রামের বাজার। সরবরাহ বেশি থাকায় দাম কম, 500 টাকায় মিলছে মাঝারি আকারের ইলিশ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।